হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ 25 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের সিভ্যাক কোর্সের মধ্যে প্রথম সেমিস্টারে বিএ, বিএসসি, বিকম, অনার্স এবং জেনারেল প্রত্যেক স্টুডেন্টকে এই সাবজেক্টটা 50 নম্বরের পরীক্ষা দিতে হবে। সেখানে 25 নম্বরের দুটো প্রশ্ন পরীক্ষায় অ্যান্সার করতে হয়। আজকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আলোচনা করতে চলেছি, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। কিভাবে এই প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখবে সেটা দেখো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। সেখানে কি লিখবে? স্বাধীনতা হলো মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য একটি পরিবেশ। গণতন্ত্রের মূল ভিত্তি হলো ব্যক্তির স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করা। তাই ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত হিসাবে স্বাধীনতার অধিকার গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। স্বাধীনতার অধিকারকে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। এই অধিকার ভারতবাসীকে শুধু মত প্রকাশের সুযোগ দেয় না, বরং তারা কোথায় থাকবে, কিভাবে চলবে, কোন পেশা গ্রহণ করবে সে বিষয়ে নিজের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেয়। সংবিধানের 19 থেকে 22 নম্বর ধারার মধ্যে স্বাধীনতার বিভিন্ন দিক ব্যাখ্যা করা হয়েছে। 19 নম্বর ধারায় কি বলা হয়েছে? 19 নম্বর ধারায় 6টি মৌলিক স্বাধীনতার কথা বলা হয়েছে। সেই 6টা কি কি? বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ ও নিরস্তভাবে সমবেত হওয়ার অধিকার, সমিতি ও সংঘ গঠনের অধিকার, স্বাধীনভাবে সারা দেশে চলাফেরা করার অধিকার, ভারতের যে কোনো স্থানে বসবাস করার অধিকার, নিজের পছন্দ মতো পেশা, ব্যবসা বা বৃত্তি বেছে নেওয়ার অধিকার। তারপরে কি বলা হচ্ছে দেখো, তবে এই অধিকারগুলো ওপরের সংবিধান নির্দিষ্ট যুক্তিসঙ্গত সীমাবদ্ধতার কথা বলেছে, যেমন রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব, শৃঙ্খলা, নৈতিকতা, জনস্বার্থ ইত্যাদি রক্ষার ক্ষেত্রে প্রয়োজন হলে এই সব অধিকারের সীমাবদ্ধতা আরোপ করা যায়। এবারে 19 নম্বর ধারা গেল। 20 নম্বর ধারায় কি বলা হয়েছে? অপরাধ ও শাস্তি সংক্রান্ত স্বাধীনতা। এই ধারায় বলা হয়েছে যে সময় অপরাধ সংগঠিত হয়েছে সেই সময়ে আইনের ভিত্তিতে শাস্তি দেওয়া যাবে। কোনো ব্যক্তিকে তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, ফলে এটি একটি আত্মরক্ষামূলক অধিকার হিসাবে গণ্য হয়। তারপরে 21 নম্বর ধারা, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা। এই ধারাটি স্বাধীনতার সবচেয়ে বিস্তৃত রূপ। বলা হয়েছে আইনের নির্দিষ্ট পদ্ধতি ব্যতীত কারো জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা হরণ করা যাবে না। অর্থাৎ ব্যক্তি যেন আইনসম্মত প্রক্রিয়া ছাড়া কোনো অন্যায় ব্যবস্থার শিকার না হয় তা নিশ্চিত করা হয়েছে। 22 নম্বর ধারা। 22 নম্বর ধারায় বলা হয়েছে গ্রেপ্তার ও আটক সংক্রান্ত অধিকার। এই ধারায় উল্লেখ আছে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে এবং 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। তবে নিবর্তনমূলক আটক আইনের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। সন্দেহের বশে কাউকে আটক করা হলে অনেক সময় এই সব অধিকার প্রযোজ্য হয় না। এবার সমালোচনাটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, বিগত বছরগুলির মতো এবছরেও আমাদের অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের 3 মাসের কোর্স এবং 3 মাসের মধ্যে তোমাদের সম্পূর্ণ সিলেবাস কিন্তু কমপ্লিট করিয়ে দেওয়া হবে। এবার সমালোচনাটা দেখো। সরকার বারবার মিসা, তারপরে এনএসএ, তারপর টাডা প্রভৃতি নিবর্তনমূলক আটক আইন তৈরি করে স্বাধীনতার কণ্ঠরোধ করেছে। আর এই আইনগুলো প্রায় রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে এবং গণতন্ত্র সম্মত নয়। তাই সমালোচকেরা বলেছেন সংবিধান এক হাতে মানুষকে স্বাধীনতা দিলেও অন্য হাতে সেই স্বাধীনতা কেড়ে নেওয়ার সুযোগ রেখেছে। দ্বিতীয়ত, গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই ধরনের আটক আইন বিরোধী নেতাদের দমন করতে ব্যবহৃত হওয়ায় ফলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। এবার উপসংহার, ভারতের স্বাধীনতার অধিকার সমৃদ্ধ হলেও বাস্তব ক্ষেত্রে এর সঠিক প্রয়োগ চ্যালেঞ্জের সম্মুখীন। তবে স্বাধীনতার নামে বিশৃঙ্খলা যেন না ঘটে সেই জন্য কিছু সীমাবদ্ধতা থাকা অত্যাবশ্যক। ভারতের মতো বহুমাত্রিক
সমাজে জাতীয় নিরাপত্তা ও একতা রক্ষার প্রয়োজনে এই সব নিয়ম যুক্তিযুক্ত। তাই স্বাধীনতার অধিকার একটি ভারসাম্যপূর্ণ গঠন, যা নাগরিক অধিকার এবং রাষ্ট্রের স্বার্থ উভয়ই রক্ষা করে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ